অনাহত পর্ব ৬। দীপ বাজারে এসেই একটা দোকানে তার ব্যাগটা ফেলে ব্যাগের ভিতর থেকে ফর্দটা দোকানের মালিকের হাতে দিয়ে বলে উঠল, যা যা বলা আছে সব দিয়ে দাও, একটা জিনিসও যেন মিসিং না থাকে। দীপ বেশ অ্যাটিটিউডের সাথে কথাটা বলে উঠল। দীপের অ্যাটিটিউড দেখে ভদ্রলোকের মাথা জ্বলে উঠল। তিনি বললেন, টমেটো নেই, পাশের কোনো দোকান থেকে নিয়ে যাও। কেমন দোকান তোমার, একটা সামান্য টমেটো রাখতে পারো না? একটা টমেটো পাওয়া যায় না, কিলো হিসাবে থাকে। আমার কাছে নেই, এত বেলাতে এলে কিছুই পাওয়া যায় না, তুমি বরং অন্য দোকানে গিয়ে দেখো। ধুর, আবার কে যাচ্ছে অন্য দোকানে, এমনই যা রোদ, ও যেটা আছে সেটাই দাও। দীপের কথা শুনে সেই ভদ্রলোকও ওনার কাজ শুরু করলেন, ফর্দ অনুযায়ী সবজি থলেতে ভরতে লাগলেন। হঠাৎ দীপের চোখ সামনে পড়তেই সে আঁতকে উঠছে, কারণ ওর থেকে কয়েক হাত দূরেই রিনি একটা দোকানে সবজি কিনছে। দীপ এই রিনি বলে মেয়েটাকে ভীষণ ভয় পায়, কারণ মেয়েটি ভীষণ গায়ে পড়া স্বভাবের। গত ৫ বছর ধরে সে দীপের পেছনে পড়ে আছে, কিন্তু দীপ তাকে পাত্তা দেয়নি। এখনো সে রিনিকে দেখলে পালাবার পথ খোঁজে। দীপ মনে মনে ভাবছে, নো ওয়ে, এখানে আর এক মুহূর্ত নয়। এই বলেই সে ঝড়ের গতিতে সে স্থান পরিত্যাগ করল। দোকানের মালিক সবজি ভর্তি থলিটা দীপের দিকে এগিয়ে দিতেই তিনি দেখেন সেখানে দীপ নেই। এটা দেখে সেই ভদ্রলোকের মাথাটা আবার গরম হয়ে গেল। তিনি গজগজ করে বলে উঠলেন, প্রত্যেকবার এরকম করবে। দীপ ততক্ষণে বাজার থেকে বেরিয়ে এসেছে। রিনিও দূর থেকে দেখতে পেল তার দীপ ডাকে। দীপকে দেখা মাত্রই রিনি বলে উঠল, আরে দীপদা, কোথায় যাচ্ছ? আমার কথাটা তো শোনো। কিন্তু না, দীপ রিনির একটা কথাও শুনল না। সে দ্রুত পা চালিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। দীপ বাজার থেকে বেরিয়ে তার ক্লাবে এসে থামলো। সে দেখলো রানা, মন্টু, ফটকে, তোতন ও গোপাল দাঁড়িয়ে আছে ক্লাবের সামনে। দীপকে আসতে দেখেই তারা নিজেদের মধ্যে কথাবার্তা থামিয়ে একটু নড়ে চড়ে দাঁড়ালো। মন্টু, কি ব্যাপার গুরু, আজ এত সকাল সকাল? দীপ বাইক থেকে নেমে বলে উঠল, কেন বলছিস, দেরি করে এসেছি বলে? মন্টু, আরে না না, তোমার সাথে ইয়ার্কি করতে পারি? আমাদের ঘাড়ে কটা মাথা আছে, হ্যাঁ? দীপ বলল, পুজোর কাজ কত দূর এগোলো? আর বেশি দেরি নেই, ১৫ দিন টাইম আছে আমাদের হাতে। আমাদের প্যান্ডেলটাই যেন বেস্ট হয় এবার। এস সংঘই যেন এবারে হিট হয়। এস সংঘ মানে সমাজসেবক সংঘ, দীপদের ক্লাবের নাম। তোতন একটা ডায়েরি খুলে বলল, সবাই মোটামুটি চাঁদা দিয়েছে, কিন্তু ওই কিপ্টে বুড়ো ভট্টাচার্য মশাই এখনো পর্যন্ত চাঁদা দেয়নি। দেবে বলে মনেও হয় না। শুধু প্যান্ডেলে এসে সবার সাথে বসে গান্ডে পিণ্ডে খিচুড়ি ভোগ খেয়ে যাবে। ফটকে বলছে, আগের বছরে তো এসে লুচি আলুর দমও গান্ডে পিণ্ডে গিলে গেল। খাওয়ার পর দাঁতে কাঠির খোঁচা দিতে দিতে বলল, তরকারিতে নুন কম হয়েছে, লুচির সাইজগুলো আর একটু বড় হলে নাকি ভালো হতো। এবারও দেখবি ঠিক এরকম কিছু একটা করবে এসে। টাকা তো দেবেই না, উল্টে এসে খাবার গিলে যাবে। দীপ বলল, বেটার বড্ড বার বেড়েছে, আজই এর ব্যবস্থা করতে হবে। সরকারি চাকরি করতো, সে আবার পাড়ার পুজোতে টাকা দিতে পারবে না মানে? সম্পত্তি তো দিন দিন বেড়েই চলছে। গোপাল বলছে, ঠিক বলছিস দীপ, নিমতলার ওদিকে জলাশয় সহ পুরো জমিটাই নাকি সেই বুড়ো কিনে নিয়েছে। বলিস কি? বেটার তো তাহলে বিশাল সম্পত্তি। অত বড় জমিটা যখন সে কিনতে পারে, তখন সে সবই করতে পারে। রানা বলল, শুধু পাড়ার কিছু উন্নতির সময় দিতে বললেই তার ফাটে। দীপ বলল, আর ফাটবে না, আজ রাতেই ও চাঁদার সমস্ত টাকা আমাদের হাতে দেবে। গোপাল, কিভাবে? দীপ, উপায় আছে আমার কাছে, এমনকি ওর সমস্ত কুকীর্তির প্রমাণও আছে আমার কাছে। মন্টু, তুই এখন এসব জোগাড় করলি? তুই কখন এসব জোগাড় করলি? আর ওর বিরুদ্ধে এত ইনফরমেশন তুই পেলিই বা কোথা থেকে? দীপ বলল, পেয়েছি। যাকগে, বাদ দে, সন্ধ্যাবেলা সবাই রেডি থাকিস, যাবো সকলে মিলে ওর বাড়ি। বাই দ্য ওয়ে, ওর বউ আছে তো বাড়িতে? ফটকে, হ্যাঁ হ্যাঁ, কাকি তো দেখলাম আজ সকালে বাড়ির বাইরে। দীপ বলল, গ্রেট, এবার জমবে মজা। মন্টু, তুই কি করতে চাচ্ছিস বলতো? দীপ বলল, গেলেই দেখতে পাবি, সকলে রেডি হয়ে থাকিস কিন্তু। গোপাল বলল, ঠিক আছে, আমার তোর উপর পুরো বিশ্বাস আছে, কিন্তু আজ এত লেটে এলি কেন? কাল সন্ধেতেই তো বললাম তাড়াতাড়ি চলে আসিস, অনেক কাজ আছে। দীপের হঠাৎ মনে পড়ে গেল গতরাতে তার কাজের কথা। হঠাৎই তার মুখটা বেশ গম্ভীর হয়ে গেল। তারপর সে হাসি মুখে সকলের উদ্দেশ্যে বলে উঠল, রাত জেগে মুভি দেখছিলাম, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। মন্টু বলল,
মন্টু, ফটকে ও বাকিরা হেসে ফেলল দীপের কথা শুনে। আলোচনা থামা, কি কি কাজ আছে দে, ফটাফট সেরে নেই। আমার আবার এক জায়গায় যাওয়ার আছে। গোপাল বলল, কোথায় যাবি? সবকিছু তোদের বলতে হবে? আছে একটা পার্সোনাল কাজ। ঠিক আছে, এই ফর্দটা ধর, কয়েকটা জিনিস কেনার আছে, নিয়ে আয়। অবশ্য তোর সাথে ফটকেও যাবে। দীপ, ওহ শিট। গোপাল বলল, কি হলো? দীপ, আমার বাজার, মা কয়েকটা সবজি কিনতে দিয়েছিল। সবজির ব্যাগ বাজারেই ফেলে রেখে চলে এসেছি। শিট ইয়ার, মায়ের খেচখাচানি শুনতে হবে আবার। এই আমি এলাম, মায়ের হাতে জিনিসগুলো দিয়েই ফিরে আসছি। কি কুক্ষণেই যে ওই মেয়েটার সাথে দেখা হলো আমার। মন্টু, কোন মেয়ে? দীপ, তোদের আদরের রিনি। মন্টু, আহা, কার নাম নিলি সকাল সকাল? আমাদের পাড়ার প্রায় প্রত্যেকটা ছেলের ড্রিম গার্লও। সে কিনা আবার তোর ওপর ফিদা। তুই আবার ওকে পাত্তাই দিস না। উফ, ওই রিনি যদি আমার প্রেমে পড়তো না, এক মুহূর্ত দেরি করতাম না, সঙ্গে সঙ্গে বিয়ে করে নিতাম। দীপ, তো করে নে না ভাই, আমার পিছু ছাড়বে তাহলেও। বিরক্ত লাগে আমার। ঠিক আছে, আমি আসছি। এই বলে দীপ ক্লাব ছেড়ে বেরিয়ে গেল। বিকেলবেলা মীনাক্ষী দেবী ফিরে এলেন ওনার স্কুল থেকে। তিনি এখানকার একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। ওনার হাজবেন্ড একটা বিডিও অফিসে কাজ করেন। মোটামুটি ওনাদের সচ্ছল অবস্থা। দুঃখ বলতে ওনাদের কোনো সন্তান নেই। মীনাক্ষী দেবী তাই প্রাপ্তিকে দিয়েই ওনার এই অভাবটা পূরণ করতে চান। স্কুল থেকে ফিরে এসে তিনি দেখলেন প্রাপ্তি তার ঘরের লাইট অফ করে চুপচাপ বিছানার একটা কোণায় বসে আছে। তার গায়ে কালো রঙের সালোয়ার কামিজ। মীনাক্ষী দেবী লাইট অন করে প্রাপ্তির পাশে এসে বসতেই প্রাপ্তি কেমন আঁতকে উঠল। মীনাক্ষী দেবী বলে, আস্তে আস্তে, আমি, এত ভয় পাওয়ার কি আছে? তুই এরকম মাঝে মাঝে আঁতকে উঠিস কেন? প্রাপ্তি বলল, আমি বুঝতে পারিনি তুমি এসেছো। মীনাক্ষী দেবী বলল, কি করে বুঝবি, অন্য চিন্তায় মগ্ন ছিলিস যে। প্রাপ্তি মীনাক্ষী দেবীর কথার উত্তর দিল না। সে শুধু চুপচাপ নিজের মুখটা নিচু করে বসে রইল। এভাবে বাড়িতে বসে থাকলে মন মেজাজ আরো খারাপ হবে। তুই আমার সাথে বিকেলের দিকে একটু ঘুরতে যাবি? দেখবি মন একেবারে ফ্রেশ হয়ে যাবে। না না পিসি, আমার ভালো লাগছে না। কেন না? সামনেই সরস্বতী পুজো, এখানে সরস্বতী পুজো ভীষণ ধুমধাম করা হয়। নানান রকমের খেলার আয়োজনও হয়। ক্লাবের ছেলেরাই তো আয়োজন করে সব। পুজোর অনেক আগে থেকেই ধুমধাম লেগে যায় এখানে। দেখবি তোরও মন ভালো হয়ে যাবে। আজ খুব টায়ার্ড, আজ আর যাচ্ছি না। কাল পাক্কা তোকে নিয়ে বেরোবো আমি। না না পিসি, দেখো, আমার শরীরটা সত্যিই ভালো নেই। তার উপর এক মাথা ব্যান্ডেজ নিয়ে ঘুরছি। লোকজন দেখলে কি ভাববে? আমি যাব না এখন। কয়েকদিন পর এমনি এই ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। তখন দেখবি আর কিছু মনে হবে না। কিন্তু এইভাবে তুই দিনের পর দিন বাড়িতে বসে থাকবি? এটা ভালো দেখায় না। ঘরের মধ্যে চুপচাপ বসেছিলিস বলেই কাল রাতে তোকে বললাম একটু ছাদে থেকে ঘুরে আয়। গিয়ে দেখলাম রীতিমতো কান্নাকাটি শুরু করেছিস। তোকে এভাবে আপসেট বসে থাকতে দেখতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, যাবো বাইরে, তবে এখন নয়। আগে কিছুটা সুস্থ হয়ে নেই তারপর। আসলে যে ধাক্কাটা খেয়েছি সেটা সামলাতে একটু সময় লাগবে। মীনাক্ষী দেবী বলল, সব ঠিক হয়ে যাবে প্রাপ্তি, চিন্তা করিস না। কিছু ঠিক হবে না পিসি। যে আমার সর্বনাশ করেছে সে 6 মাস পর আবার জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপর আবার সে আমার মুখোমুখি হতে চাইবে। ওর এই কথাবার্তা আমি সহ্য করতে পারি না। ঘটনাটা ঘটানোর ২ দিনের মাথায় বাড়িতে ওর দাদা এসে ব্যাপারটা মেটাতে চেয়েছিল। বলেছিল নিজের ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি শুনিনি। ওই শয়তানটাকে আমি কোনোদিনই ক্ষমা করব না। ওর জন্য আমার বাবা অপমানে আত্মঘাতী হয়েছে। আমি ওই শয়তানটাকে ছাড়ব না। মীনাক্ষী দেবী বলল, ওকে শাস্তি না হয় পরে দিবি। এখন নিজেকে সামলানোর চেষ্টা কর। ভেঙে পড়েছিস তুই ভেতর থেকে। এভাবে চললে শাস্তি দেওয়ার ক্ষমতাটুকুও তুই পাবি না। তাই তোকে স্ট্রং থাকতেই হবে। সবার মতন হেসে খেলে থাকতে হবে তোকে। তুই যত কাঁদবি তত তোর অপরাধী পার পেয়ে যাবে। ততই তোকে দুর্বল করে তুলবে। প্রাপ্তি নিজের চোখের জল মুছে বলে ওঠে, তুমি ঠিকই বলেছ পিসি। ভেঙে পড়লে আমাকে চলবে না।